আজ আমি তোমাদের আলোচনা করব পৌষ্টিক তন্ত্রে যে আজ আমি উচ্চ মাধ্যমিকে যে পুষ্টিবিজ্ঞান বিষয়টা রয়েছে সেই পুষ্টিবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায় শরীরে খাদ্যের ব্যবহার তার একটি অংশ পৌষ্টিক তন্ত্রে পৌষ্টিক গ্রন্থিগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই ভালো করে পুরোটা দেখবে, তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার এবং লাইক করে দেবে বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি ভিডিও তৈরি করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, তোমরা দেখতে পাও। চলো আমরা বিষয়ে চলে যাই। পৌষ্টিক গ্রন্থি কাকে বলা হচ্ছে? পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত যে সমস্ত বহিঃক্ষরা গ্রন্থি থেকে খাদ্য পরিপাকে সাহায্যকারী উৎসেচক বা রস খরিত হয় তাদের আমরা পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি বলে থাকি। পৌষ্টিক গ্রন্থি সাধারণত 5 রকমের রয়েছে: লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, পাক গ্রন্থি ও আন্ত্রিক গ্রন্থি। প্রথমে আমরা আসছি লালা গ্রন্থি। ছবিটা একটু দেখে নি, তোমরা এটা ছবিটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। মুখমণ্ডলে অবস্থিত যে সমস্ত গ্রন্থি থেকে লালা রস খরিত হয় তাদের আমরা সাধারণত কি বলে থাকি? লালা গ্রন্থি বলে থাকি। মানুষের 3 জোড়া লালা গ্রন্থি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটা সাইডে 3 রকমের লালা গ্রন্থি রয়েছে এবং পিছনের সাইডে আরো 3 রকমের রয়েছে, অর্থাৎ 3 জোড়া কিন্তু লালা গ্রন্থি রয়েছে। এক জোড়া প্যারোটিড গ্রন্থি, এক জোড়া সাবম্যান্ডিবুলার গ্রন্থি, আর এক জোড়া হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। প্রথমে আমরা আসছি প্যারোটিড গ্রন্থি। এই যে মুখমণ্ডলটা রয়েছে, মুখমণ্ডলের কানের গোড়ার দুটো কানেরই গোড়ার দুপাশে যে দুটি গ্রন্থি রয়েছে তাদেরকে আমরা বলে থাকি প্যারোটিড গ্রন্থি, এবং প্রত্যেকটি প্যারোটিড গ্রন্থি কিন্তু 7টি করে উপখণ্ড বা লোবিউল নিয়ে কিন্তু গঠিত। প্যারোটিড যে গ্রন্থিগুলো রয়েছে সেই প্যারোটিড গ্রন্থি থেকে কিন্তু দেখো তোমরা একটা নালী নির্গত হয়েছে। এই নালীটাকে আমরা বলে থাকি স্টেনসনের নালী। এই গ্রন্থিটা আকারে সবচেয়ে বড় এবং প্রায় মোট লালারসের 20 থেকে 25% লালারস এই গ্রন্থি দুটো থেকে খরিত হয়ে থাকে। এরপরে আমরা আসছি সাবম্যান্ডিবুলার গ্রন্থি। এই যে তোমরা দেখতে পাচ্ছ সাবম্যান্ডিবুলার যে গ্রন্থিটা রয়েছে ছবিতে, মুখমণ্ডলের দুপাশে নিচে চোয়ালের কোনায় এই গ্রন্থি দুটি কিন্তু অবস্থিত। চোয়ালের নিচের দিকে কিন্তু এই গ্রন্থি দুটি অবস্থিত। এই গ্রন্থি থেকে দেখো একটি নালী নির্গত হয়েছে, সেই নালীটাকে আমরা হোয়াটটনের নালী বলে থাকি। এই নালী দিয়ে খরিত পদার্থ কিন্তু কি হয়? মুখগহ্বরে মুক্ত হয়ে থাকে বা মুখগহ্বরের মেঝেতে মুক্ত হয়ে থাকে। এই যে জীবের নিচে আমরা যে ফ্রেনুলাম যে অঞ্চলটা রয়েছে সেখানে এটাকে আমরা মুক্ত হতে দেখি। লালা গ্রন্থিগুলির মধ্যে এই গ্রন্থিটা সবচেয়ে বেশি কিন্তু লালারস ক্ষরণ করে থাকে, প্রায় 70%। এরপরে আমরা আসছি সাবলিঙ্গুয়াল গ্রন্থি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি রয়েছে এই যে গ্রন্থিগুলো রয়েছে, দুটো গ্রন্থি রয়েছে, এই গ্রন্থি দুটি মুখগহ্বর মেঝেতে জীবের নিচে কিন্তু অবস্থান করে থাকে। এটি এক প্রকারের মিউকাস গ্রন্থি এবং এর থেকে প্রায় 5% লালারস কিন্তু খরিত হয়ে থাকে দুটো গ্রন্থি থেকে। এবং এই যে সাবলিঙ্গুয়াল যে গ্রন্থিটা রয়েছে, সাবলিঙ্গুয়াল গ্রন্থি কতগুলো সূক্ষ্ম নালীর সাহায্যে কিন্তু মুখগহ্বরে মুক্ত হয়। এই নালীগুলোকে আমরা কিন্তু বলে থাকি রিভিনাসের নালী। তাহলে এখানে তোমরা লালা গ্রন্থি সম্পর্কে অনেকটাই তোমরা ধারণা পেয়ে গেলে। এরপর আমরা আসবো কলাস্থানিক গঠন। অর্থাৎ কলাস্থানিক গঠন মানে প্রস্থচ্ছেদ করলে আমরা যেগুলো পেয়ে থাকি। প্রত্যেকটা লালা গ্রন্থিকে অনেকগুলো লোবিউল বা উপখণ্ডকে বিভক্ত। লালা গ্রন্থিতে অসংখ্য ক্ষরণকারী থলি থাকতে দেখা যায় যাদের আমরা অ্যালভিওলাই বা অ্যাসিনি বলে থাকি। এই যে অ্যালভিওলাই বা অ্যাসিনি রয়েছে এটা হচ্ছে 2 রকমের দেখতে পাওয়া যায়, সেরাস অ্যাসিনাস এবং মিউকাস অ্যাসিনাস। এবং লালা গ্রন্থিতে 2 ধরনের ক্ষরণ কোষ দেখা যায়, যেগুলো সেরাস অ্যাসিনাস থলি রয়েছে সেখানে সেরাস কোষ, এবং যেখানে মিউকাস অ্যাসিনাস রয়েছে সেখানে মিউকাস কোষ থাকতে দেখা যায়।
প্যারোটিড গ্রন্থিতে সেরাস কোষ, সাবলিঙ্গুয়াল যে গ্রন্থি রয়েছে সেখানে মিউকাস কোষ এবং সাবম্যান্ডিবুলার যে গ্রন্থি রয়েছে সেখানে সেরাস কোষ এবং মিউকাস কোষ কিন্তু উভয়ই থেকে থাকে। তোমরা এখানে ছবিটা দেখতে পাবে, এই যে সেরাস কোষ এগুলো রয়েছে আর একটা হচ্ছে মিউকাস কোষ। সেরাস কোষগুলো সাধারণত লালারস ক্ষরণ করে থাকে বা টায়ালিন যে উৎসেচক আছে সেগুলো ক্ষরণ করে থাকে, এবং মিউকাস কোষ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শ্লেষ্মা বা মিউকাস ক্ষরণ করে থাকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মিউকাস অ্যাসিনাস বা মিউকাস থলি, আর এটা হচ্ছে সেরাস অ্যাসিনাস বা সেরাস থলি। এখানে সেরাস কোষ রয়েছে, এখানে মিউকাস কোষ। এখানে কিন্তু দু ধরনের কোষেই রয়েছে, সেরাস কোষ এবং মিউকাস কোষ। এটি হচ্ছে লালা গ্রন্থির প্রস্থচ্ছেদ। আমরা আর একটু পরে ভালো দেখবো। সেরাস যে কোষগুলো রয়েছে সেই সেরাস কোষের অভ্যন্তরে কিন্তু জাইমোজেন দানা থাকে এবং লালা গ্রন্থি সেরাস কোষ থেকে টায়ালিন উৎসেচক ক্ষরিত হয়। মিউকাস কোষ যেগুলো রয়েছে, মিউকাস কোষের অভ্যন্তরে মিউসিজেন দানা থাকে এবং মিউকাস কোষ থেকে কিন্তু শ্লেষ্মা বা মিউসিন ক্ষরিত হয়ে থাকে। মিশ্র কোষ, এতে সেরাস এবং মিউকাস উভয় কোষেই থেকে থাকে। এছাড়া লালারসের মধ্যে লাইসোজাইম নামক এক প্রকার উৎসেচক ক্ষরিত হয় যা খাদ্যের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে থাকে। চলো আমরা একটু ভালো করে অংশগুলো দেখে নিই। আরো লালা গ্রন্থির প্রস্থচ্ছেদটা দেখলে তোমাদের অনেকটাই মনে থাকবে এটা। এখানে দেখো লালা গ্রন্থিগুলো রয়েছে। এই লালা গ্রন্থিগুলো সাধারণত ছোট ছোট থলির মতো বা উপখণ্ডক অংশ গঠিত, এগুলোকে অ্যালভিওলাই বলা হয়ে থাকে। এবং এগুলোকে যদি আমরা বড় করে থাকি তাহলে আরো ভালো করে স্পষ্ট তোমরা কিন্তু দেখতে পাবে। যে এখানে নালী কোষ রয়েছে, এখানে কিন্তু দেখো যে থলিগুলো রয়েছে সেখানে সেরাস থলি বা অ্যাসিনাস, এবং এই যে কোষগুলো রয়েছে সেরাস কোষ আমরা বলে থাকি। এখানে এটা কিন্তু মিউকাস কোষ রয়েছে এবং সেরাস কোষ উভয় কোষে এখানে দেখতে পাচ্ছি আমরা। এখানে শুধুমাত্র মিউকাস কোষ রয়েছে, অর্থাৎ এই যে থলিটা রয়েছে এটা মিউকাস থলি, এই যে মিউকাস থলি বা মিউকাস অ্যাসিনাস আমরা বলে থাকি। এটা লালা গ্রন্থির প্রস্থচ্ছেদ। লালা গ্রন্থির কাজ। লালা গ্রন্থির প্রধান কাজ হচ্ছে কিন্তু লালারস ক্ষরণ করা। লালা গ্রন্থি থেকে প্রচুর পরিমাণে লালারস কিন্তু ক্ষরিত হয়ে মুখবিবরে বা মুখগহ্বরে কিন্তু আসে। খাদ্য পরিপাক। লালারসে অবস্থিত টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলেজ উৎসেচক সিদ্ধ স্বেচ্ছা জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে থাকে। মুখগহ্বর যেটা রয়েছে সেটাকে সিক্ত রাখা আরেকটা এর কাজ, অর্থাৎ লালা গ্রন্থি লালারস থেকে মুখবিবরে যে রস ক্ষরিত হয়ে থাকে সেই রসটি কি করে থাকে, মুখটাকে আমাদের সবসময় ভিজে রেখে থাকে। জীবাণু ধ্বংস। লালারসের মধ্যে লাইসোজাইম উৎসেচক থাকে যেগুলি খাদ্যের মধ্যে থাকা যে জীবাণুগুলো সেই জীবাণুগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। গলাধঃকরণ। শুষ্ক খাবারগুলোকে আমরা কিছুক্ষণ চেবানোর পর তার সঙ্গে লালারস মিশে খাদ্যগুলি নরম হয়ে যায় এবং সেই খাদ্যগুলোকে কিন্তু সহজেই আমরা গিলতে পারি বা গিলতে সাহায্য কিন্তু করে থাকে। এরপরে আমরা আসছি যে গ্রন্থিটা রয়েছে সবচেয়ে বড় গ্রন্থি আমরা বলবো, সেটাকে বলা হচ্ছে যকৃৎ। এই যকৃৎ হলো আমাদের মানুষের সবচেয়ে বড় পুষ্টি গ্রন্থি এবং একে একটি সুসজ্জিত জৈব রসায়নাগার বা ওয়েল ইকুইপড হিউম্যান বায়োকেমিক্যাল ল্যাবরেটরি হিসাবে চিহ্নিত করা হয়। অবস্থান। মানুষের যকৃতটি মধ্যচ্ছদার ঠিক নিচে এবং উদরগহ্বরের উপরে ডান দিকে অবস্থান করে থাকে। যকৃতের আমরা গঠন দেখি। মানুষের যকৃৎ চারটি লোব বা খণ্ডক নিয়ে গঠিত। যকৃতের উপর থেকে দেখলে এটি দুটি খণ্ড দেখা যায়, সবচেয়ে বড় ডান খণ্ডক এবং ইলকা আকৃতির যেটা রয়েছে সেটা বাম খণ্ডক, এটি বাম দিকে অবস্থান করে থাকে এবং এদের মাঝখানে একটি ফ্যালসিফর্ম লিগামেন্ট থেকে থাকে। তবে নিচের তল থেকে দেখলে আরো দুটো বাড়তি খণ্ডক যে রয়েছে সেগুলোকে দেখা যায় কোয়াড্রেট খণ্ডক, যেটা নিচের তলের উপরের দিকে থাকে, এবং কর্ডেট খণ্ড যেটাকে নিচের তলের নিচের দিকে কিন্তু থাকে। যকৃতের প্রত্যেকটি খণ্ড কিন্তু গ্লিনস ক্যাপসুল দিয়ে আবৃত থেকে থাকে। এখানে আমরা দেখব যে ডান খণ্ডকের নিচের তলে একটি খাঁজের মতো ছোট নাশপাতির আকারের একটি সবুজ বর্ণের কিন্তু থলি থেকে থাকে। এই থলিটাকে আমরা কিন্তু বলে থাকি পিত্তথলি, খুবই গুরুত্বপূর্ণ এটা, এটাকে আমরা গল ব্লাডার বলে থাকি। এর মধ্যে পিত্ত বা পিত্তরস কিন্তু সঞ্চিত থাকে। যকৃৎ থেকে ক্ষরিত ও রেচনজাত পদার্থ হচ্ছে পিত্ত। যকৃতের
যে ডান খণ্ড আছে সেই ডান খণ্ড থেকে ডান যকৃত নালী এবং বাম খণ্ড থেকে বাম যকৃত নালী কিন্তু নির্গত হয় এবং সেই দুটি খণ্ড যকৃতের বাইরে এসে কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি সাধারণ যকৃত নালী কিন্তু তৈরি করে থাকে। এবং এই দুটো যে সংযোগস্থল রয়েছে সেই সংযোগস্থলের কিছুটা যদি আমরা নিচে দেখি, পিত্তথলি থেকে আসা সিস্টিক নালী এর সঙ্গে জুড়ে গিয়ে সাধারণ পিত্তনালী গঠন করে থাকে, অর্থাৎ সাধারণ যকৃত নালী এবং তার সঙ্গে সিস্টিক নালী যুক্ত হয়ে সাধারণ পিত্তনালী তৈরি করে থাকে। এই নালীর শেষ দিকে অগ্নাশয় নালীর সঙ্গে জুড়ে গিয়ে ক্ষুদ্রান্তে ডিওডিনামের যে ভাটারের অ্যাম্পুলা বলে একটি স্থান রয়েছে সেখানে মুক্ত হয় এবং যকৃত থেকে যে সমস্ত ক্ষরিত পদার্থ পিত্ত লবণ এগুলো কিন্তু প্রাথমিকভাবে পিত্তে সঞ্চিত হয় এবং তারপর ওই নালী দিয়ে কিন্তু ডিওডিনাম বা ক্ষুদ্রান্তে কিন্তু মুক্ত হয়ে থাকে। আমরা এখানে ছবিটা যদি ভালো করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এদিকে দেখতে পাচ্ছ তোমরা বড় একটা খণ্ড রয়েছে, এটা ডান খণ্ড, তারপরে যেটা রয়েছে সেটা বাম খণ্ড এবং মাঝখানে কিন্তু একটি লিগামেন্ট দ্বারা যুক্ত থাকে, সেটাকে ফ্যালসিফর্ম লিগামেন্ট বলা হয়। এবং দেখো ডান যকৃত থেকে একটি যকৃত নালী নির্গত হয়েছে, বাম থেকে একটি নির্গত হয়েছে, দুটো একসঙ্গে যুক্ত হয়েছে এবং এই যে সবুজ রঙের গ্রন্থিটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা পিত্তথলি বলে থাকি, ডান যকৃতের ঠিক নিচে। এবং সেই যকৃত থেকে একটি নালী নির্গত হয়েছে সেটাকে সিস্টিক নালী বলে এবং এই যে সিস্টিক নালী এবং সাধারণ যকৃত নালী দুটো মিলিত হয়ে কিন্তু সাধারণ পিত্তনালী তৈরি করেছে। এবং এই যে সাধারণ পিত্তনালীটা দেখো আবার ঠিক মানে ক্ষুদ্রান্তে ঢোকার আগে কিন্তু অগ্নাশয় নালীর সঙ্গে যুক্ত হয়েছে এবং অগ্নাশয় নালীর সঙ্গে যুক্ত হয়ে ডিওডিনাম বা গ্রহণীতে অর্থাৎ ক্ষুদ্রান্তের একটি স্থানে সেটি মুক্ত হয়। এটাকে ভাটারের অ্যাম্পুলা বলা হয় বা অ্যাম্পুলা অফ ভাটার আমরা বলে থাকি, স্ফীত যে অংশটা রয়েছে। তাহলে এখানে আমরা যকৃতের যে বিভিন্ন অংশগুলো আমরা কিন্তু এখানে দেখে নিলাম। এরপরে আমরা আসছি যকৃতের কলাস্থানিক গঠন। যকৃতের গ্লিসানের যে আবরণটি রয়েছে সেই আবরণটি কিছু কিছু স্থানে যকৃতের মধ্যে প্রবর্ধকের ন্যায় প্রবেশ করে এবং যকৃতটিকে অনেকগুলি ছোট ছোট উপখণ্ড বা লোবিউলে কিন্তু বিভক্ত করে। উপখণ্ডকের মাঝখানে পোর্টাল শিরা, যকৃত ধমনী ও পিত্তনালী ইত্যাদি কিন্তু থাকে। মাঝখানে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে এগুলো থাকতে দেখা যায়। প্রস্থচ্ছেদে প্রত্যেকটা উপখণ্ডকের কেন্দ্রে একটা করে বড় কেন্দ্রীয় শিরা কিন্তু থেকে থাকে এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অসংখ্য বহুভুজাকার যকৃত কোষ বা হেপাটোসাইট কোষ সাইকেলের চাকার স্পোকের মতো সারিবদ্ধভাবে কিন্তু সাজানো থাকে। দু সারি যকৃত কোষের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কিন্তু সাইনোসয়েড বলা হয় এবং সাইনোসয়েডের প্রাচীরে এক রকমের আগ্রাসী কোষ থাকতে দেখা যায়। এদেরকে আমরা কুফার কোষ বলে থাকি। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পড়ে। কুফার কোষ কি এবং এর কাজ কি, বা সাইনোসয়েড ম্যাক্রোফাজ বলে। এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুগুলিকে ধ্বংস করে। আবার দুসারি যকৃত কোষের মধ্যবর্তী স্থানে পিত্তনালীর সঙ্গে যুক্ত সৌর নালিকা থাকে, এদের পিত্তনালিকা বলা হয়। আমরা যদি একটু প্রস্থচ্ছেদের যকৃতের প্রস্থচ্ছেদে যদি কলাস্থানিক গঠনটা দেখে নিই তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এখানে দেখো যকৃতের এর কতগুলি উপখণ্ড রয়েছে যেগুলোকে আমরা লোবিউল বলে থাকি এবং এখানে একটু বড় করে দেখানো হয়েছে দেখো। এবং সেখান থেকে একটা অংশ এখানে দেখেছি আমরা, মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা, মাঝখানে যে বড় শিরাটা থাকে সেটাকে আমরা কেন্দ্রীয় শিরা বলি। এবং কেন্দ্রীয় শিরা যেগুলো রয়েছে সেই কেন্দ্রীয় শিরা থেকে কিন্তু দেখো এইখানে যে বিভিন্ন রকমের কোষগুলো রয়েছে আমরা সাধারণত সেগুলো কোষগুলো রয়েছে এবং সাইকেলের চাকার মতো যে কোষগুলো পরপর কেন্দ্র থেকে পরিধি থেকে বিস্তৃত থাকে এগুলোকে আমরা সাধারণত যকৃত কোষ বা হেপাটোসাইট বলে থাকি। এবং এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পিত্তনালী কিন্তু সরু যে পিত্তনালী সেই পিত্তনালী কিন্তু কি হয়েছে, মুক্ত হয়েছে। এবং এই যে দুটো যে আমাদের যকৃতের কোষ রয়েছে বা কোষের যে স্তর রয়েছে তার মাঝখানে কিন্তু যে অঞ্চলটা থাকে তাকে আমরা সাইনোসয়েড বলে থাকি। এবং এই সাইনোসয়েডের মধ্যে কিন্তু কিছু কিছু কোষ আমরা দেখতে পাই যেটাকে আমাদের বলা হয় কুফার কোষ এবং এই কুফার কোষগুলো কিন্তু জীবাণু ধ্বংস করতে সাহায্য করে থাকে। এখানে তোমরা একটু বড় করে এখানে কিন্তু দেখা হয়েছে কুফার কোষ, দুপাশে যকৃত কোষ বা হেপাটোসাইট কোষ রয়েছে। এটি হচ্ছে কিন্তু যকৃতের কলাস্থানিক গঠন।
তোমরা এটা ভালো করে দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। যকৃতের কাজ, যকৃতের প্রধান কাজ হচ্ছে কিন্তু ক্ষরণ। যকৃৎ থেকে উৎসেচক বিহীন পিত্তরস বা বাইল খরিত হয়ে থাকে। এই পিত্তরস পিত্তথলিতে কিন্তু সাময়িকভাবে সঞ্চিত থেকে থাকে। এরপরে যেটা রয়েছে বিপাক কাজ, এই কাজটি কিন্তু যকৃতের সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, এবং এই কাজগুলো ঘটার জন্যই কিন্তু যকৃতকে আমরা সুসজ্জিত জৈব রসায়নাগার কিন্তু বলে থাকি। কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাদ্যের সংশ্লেষমূলক এবং ভাঙনমূলক অর্থাৎ যে বিপাক ক্রিয়াগুলো রয়েছে, সেই বিপাক ক্রিয়াগুলো কিন্তু যকৃতের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সম্পন্ন হয়ে থাকে। তাই যকৃতকে আমরা সুসজ্জিত জৈব রসায়নাগার কিন্তু বলে থাকি। আমরা এই কাজগুলো দেখে নিই। কার্বোহাইড্রেট বিপাক, যকৃতে গ্লুকোজেনেসিস অর্থাৎ গ্লুকোজেন থেকে গ্লাইকোজেন যে সংশ্লেষ সেটা হয়। গ্লুকোনিওজেনেসিস, অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ থেকে গ্লুকোজ সংশ্লেষ। গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপাদন প্রভৃতি বিপাক ক্রিয়া ঘটে। যকৃতে ফ্রুক্টোজ ও গ্যালেক্টোজ গ্লুকোজে পরিণত হয়। যকৃতে ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, গ্লিসারল গ্লুকোজ বা গ্লাইকোজেনে পরিণত হয়। প্রোটিন বিপাক, যকৃতে ডিঅ্যামিনেশন অর্থাৎ অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া অপসারণ। ট্রান্সঅ্যামিনেশন, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপের কিটো অ্যাসিডে স্থানান্তর। অর্নিথিন চক্র, তোমরা জানো এটা, অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষ প্রভৃতি এই প্রধান প্রোটিন বিপাকের কাজগুলি কিন্তু এই যকৃতে সম্পন্ন হয়। ফ্যাট বিপাক, যকৃতে ফ্যাট সঞ্চয়, যকৃতে কার্বোহাইড্রেট ও প্রোটিন থেকে ফ্যাট সংশ্লেষ করে কিটোজেনেসিস পদ্ধতিতে কিটোন বডি উৎপন্ন করে এবং ফসফোলিপিড সংশ্লেষণ করে থাকে। ভিটামিন ও নিউক্লিয় প্রোটিন বিপাক, যকৃত ভিটামিন ও নিউক্লিয় প্রোটিন বিপাকের মুখ্য জায়গা রূপে এটা কাজ করে থাকে। বর্ণ গঠন, যকৃত পিত্ত নিঃসরণ করে থাকে এবং এই পিত্তে দুটি রঞ্জক পদার্থ কিন্তু থেকে থাকে। বাইল পিগমেন্ট বা রঞ্জক পদার্থ থেকে থাকে, যেটাকে আমরা বলে থাকি বিলিরুবিন এবং বিলিভার্ডিন। মল মূত্র হিমোগ্লোবিন প্রভৃতি বর্ণ গঠনে এটা কিন্তু সাহায্য করে থাকে। রক্ত সংক্রান্ত কাজ, ভ্রূণ দশায় যকৃতে লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং পরিণত দশায় যকৃতে লোহিত রক্তকণিকা কিন্তু ধ্বংস হয়ে থাকে। যকৃত প্রথ্রম্বিন ফাইব্রোজেন উৎপন্ন করে রক্ত সঞ্চালনে সাহায্য করে থাকে। অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রথ্রম্বিন, ফাইব্রোজেন প্রভৃতি রক্তরসের গুরুত্বপূর্ণ প্রোটিন কিন্তু যকৃতে সংশ্লেষিত হয়। যকৃতের মাস্ট কোষ থেকে রক্ত পঞ্চন বিরোধী পদার্থ অপসারিত হয়, যা রক্তবাহের মধ্য দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন কিন্তু রক্ত তঞ্চন হতে বাধা দেয়। যকৃত লৌহ সঞ্চয় করে থাকে এবং হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে থাকে। যকৃতের কুফার কোষ ফেগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু রোগ জীবাণু ধ্বংস করে আমাদের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে থাকে। পরিপাক কাজ, যকৃতে নিঃসৃত পিত্ত উৎসেচক বিহীন, তথাপি আমরা বলবো যে পিত্ত লবণ যেগুলো রয়েছে, সোডিয়াম টোরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট, এই দুটো লবণ কিন্তু বৃহৎ ফ্যাট কণাকে অবদ্রবে পরিণত করে, অর্থাৎ বড় বড় ফ্যাট কণাগুলোকে ছোট ছোট কণাতে পরিণত করে এবং যেগুলো পরে ফ্যাট পরিপাক করতে সাহায্য করে থাকে। যকৃতের অন্যান্য যে কাজগুলো রয়েছে সঞ্চয়ী কাজ, যকৃতে গ্লাইকোজেন, ফ্যাট, ভিটামিন এ, ডি, লোহা, ফেরেটিন, হেমোসিডারিন এগুলো কিন্তু সঞ্চিত থাকে। রেচন কাজ, যকৃত থেকে তামা, দস্তা, পারদ ধাতু, টক্সিক পদার্থ, তারপরে ঔষধ, কোলেস্টেরল, বিলিরুবিন প্রভৃতি কিন্তু রেচিত হয়ে থাকে। সুরক্ষা কাজ, যকৃত নিকোটিন, স্ট্রিকনিন প্রভৃতি টক্সিন পদার্থকে ধ্বংস করে এবং দেহকে সুরক্ষা দিয়ে থাকে। যকৃতের কুফার যে কোষগুলো রয়েছে জীবাণু ধ্বংস করে আমাদের এর বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে থাকে। তাছাড়া বিভিন্ন প্রকার অ্যান্টিবডি উৎপাদনও করতে সাহায্য করে থাকে। দেহে তাপ নিয়ন্ত্রণ, রাসায়নিক বিক্রিয়াজাত তাপ শোষ করে যকৃত দেহের কিন্তু তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে। এরপরে আমরা আসছি আরেকটি বিশেষ গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি বা প্যানক্রিয়াস। এখানে আমরা যদি ছবিটা একটু দেখে নিই, পরেরটাতে আমরা ছবিটা দেখতে পাচ্ছি। এই যে অগ্ন্যাশয় গ্রন্থিটা রয়েছে পাকস্থলীর ঠিক নিচে এবং ডিওডিনামের এর
পাশেই কিন্তু এটি লম্বা একটি গ্রন্থির মতো অংশ অবস্থান করে থাকে, এটাকে আমরা বলে থাকি অগ্নাশয় গ্রন্থি। তো আমরা আবার চলে আসি এখানে, উদর গহ্বরে পাকস্থলীর নিচে অবস্থিত বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থির সমন্বয়ে গঠিত মিশ্র গ্রন্থিটিকে আমরা অগ্নাশয় বা প্যানক্রিয়াস বলে থাকি। এই প্যানক্রিয়াসের মধ্যে কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি অর্থাৎ উৎসেচক ক্ষরণকারী গ্রন্থি এবং অন্তঃক্ষরা গ্রন্থি হরমোন ক্ষরণকারী গ্রন্থি, দু ধরনের গ্রন্থি থাকে বলেই আমরা অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে থাকি। এবং বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত যে উৎসেচক রয়েছে সেগুলো উৎসেচক রয়েছে অগ্নাশয়ের যে বহিঃক্ষরা গ্রন্থি থেকে, সেই উৎসেচক সমন্বিত রসকে আমরা অগ্নাশয় রস বলে থাকি। এবং অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী দিয়ে নির্গত হয়ে সেটি সাধারণ পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে ডিওডিনামের গহ্বরে অ্যাম্পুলা ও ভাটার যেটা রয়েছে সেখানে মুক্ত হয়। প্যানক্রিয়াসের অবস্থান বা অগ্নাশয়ের অবস্থান, অগ্নাশয় গ্রন্থি পাকস্থলীর নিচে, আগে আমরা ছবিতে দেখালাম তোমাদের, ক্ষুদ্রান্তের অংশে ইউ আকৃতির ভাঁজের মধ্যবর্তী স্থানে এটা কিন্তু অবস্থান করে থাকে। গঠন, অগ্নাশয় গ্রন্থি কিছুটা চ্যাপ্টা ও প্রসারিত এবং হালকা ধূসর বর্ণের বহু খণ্ডযুক্ত একটি মিশ্র গ্রন্থি। এর কিনারা খান যুক্ত থেকে থাকে এবং অসংখ্য খণ্ডক নিয়ে কিন্তু অগ্নাশয় গঠিত, এবং এই খণ্ডকগুলো কিন্তু থলির মতো এবং গোলাকার আকৃতির হয়ে থাকে। এটি তিনটে অংশে কিন্তু বিভক্ত প্রত্যেকটা অগ্নাশয়, মস্তক, দেহ, পুচ্ছ। অগ্নাশয়ের যে প্রশস্ত অংশটা রয়েছে সেটাকে আমরা মস্তক বলে থাকি, তারপরে যে অংশটা রয়েছে সেটাকে আমরা দেহ, এবং শেষ দিকে যে সরু অংশটা সেটাকে আমরা পুচ্ছ বলে থাকি। এবং এটি কারোর সঙ্গে যুক্ত থাকে না, এটি প্রায় মুক্ত অবস্থাতেই কিন্তু থেকে থাকে। এটিতে বহিঃক্ষরা অন্তঃক্ষরা গ্রন্থি, দু ধরনের গ্রন্থি কিন্তু এখানে থেকে থাকে। বহিঃক্ষরা গ্রন্থি অসংখ্য প্রকোষ্ঠ বা অ্যাসাইনি দ্বারা কিন্তু গঠিত। প্রতিটি অ্যাসিনাস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র নালী নির্গত হয়ে মিলিত ভাবে প্যানক্রিয়াটিক বা অগ্নাশয় নালী তৈরি করেছে, একে উইনসারের নালীও বলা হয়। এবং প্রায় সমস্ত গ্রন্থি জুড়েই এটা কিন্তু বিস্তৃত থেকে থাকে। অগ্নাশয় নালী সাধারণ পিত্তনালীর সঙ্গে মিলিত হয়ে ক্ষুদ্রান্তের ডিওডিনাম অংশে অ্যাম্পুলা অফ ভাটার যে অঞ্চলটা রয়েছে সেখানে গিয়ে কিন্তু এটি মুক্ত হয়। আমরা যদি ছবিটা দেখি তাহলে এখানে বুঝতে পারবো আমরা যে এখানে দেখো যে অগ্নাশয় যে গ্রন্থি রয়েছে, এখানে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে এবং এইগুলো হচ্ছে কিন্তু বহিঃক্ষরা গ্রন্থি, যেটাকে প্যানক্রিয়াটিক অ্যাসিনি বলা হয়ে থাকে, এগুলো উৎসেচকরণ করে থাকে। আর অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো রয়েছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের দ্বীপপুঞ্জ বা ল্যাঙ্গারেন্সের দ্বীপপুঞ্জ আমরা এগুলো বলে থাকি, হরমোন ক্ষরণ করে থাকে। এবং এগুলো কতগুলো খণ্ডকে অবস্থান করে থাকে, অগ্নাশয়টা সেটাকে লোবিউল বা উপখণ্ডক বলা হয়ে থাকে। এবং তিনটে যে অংশ আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে চওড়া অংশটা রয়েছে মস্তক, তারপরে যেটা রয়েছে সেটা দেহ, এবং শেষ মতো সরু যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু পুচ্ছ। এবং প্রত্যেকটা যে প্যানক্রিয়াটিক অ্যাসিনি রয়েছে সেখান থেকে কিন্তু নালী নির্গত হয়েছে, নির্গত হয়ে একটি কিন্তু বড় নালী তৈরি করেছে। এই বড় যে নালীটা রয়েছে এটাকে অগ্নাশয় নালী বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে অগ্নাশয় নালীটা এসে কিন্তু যে সাধারণ পিত্তনালীটা রয়েছে সেই সাধারণ পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু কি হয়েছে, যে অ্যাম্পুলা অফ ভাটার বলে যে বা ভাটারের অ্যাম্পুলা অংশ যেটা রয়েছে সেই স্থানে কিন্তু মুক্ত হচ্ছে, এবং ক্ষুদ্রান্তের ডিওডিনামে এটি কিন্তু মুক্ত হয়ে থাকে। অর্থাৎ অগ্নাশয় থেকে ক্ষরিত যে রস, অগ্নাশয় রস, এটি কিন্তু আমাদের ডিওডিনাম বা ক্ষুদ্রান্তে কিন্তু মুক্ত হয়ে থাকে। এটি হচ্ছে অগ্নাশয়ের কিন্তু বহিঃ গঠন। এরপরে আমরা কিন্তু কলাস্থানিক গঠনে কিন্তু চলে যাব। অগ্নাশয়ের কলাস্থানিক গঠন, অগ্নাশয়ের বহিঃক্ষরা যে অংশ রয়েছে সেই অংশ কতগুলো নলাকার গ্রন্থির সহযোগে কিন্তু গঠিত, এবং এই গ্রন্থির প্রান্তীয় যে ক্ষরণকারী অংশগুলি থাকে তাদেরকে আমরা অ্যাসিনি বলে থাকি। এবং এদের ভিতরে কেন্দ্রীয় গহ্বরের চারদিকে গ্রন্থি কোষ একটি স্তরে কিন্তু সাজানো থাকে, এই কোষগুলিকে অ্যাসিনার কোষ বলা হয়ে থাকে। এই ক্ষরণকারী কোষগুলির শীর্ষে এক প্রকার পাচক উৎসেচকপূর্ণ জাইমোজেন দানা থেকে থাকে, এবং এর থেকে বহু উৎসেচকপূর্ণ বা উৎসেচক যুক্ত অগ্নাশয় রস কিন্তু ক্ষরিত হয়ে থাকে। অগ্নাশয় রসের এই অগ্নাশয়ের অভ্যন্তরে অ্যাসিনার মাঝে মাঝে কিছু দ্বীপের ন্যায় কোষপুঞ্জ দেখতে পাওয়া যায়। বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্সের নাম অনুসারে এদের ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। এদের কোষগুলি বহিঃক্ষরা অ্যাসিনি, এই বহিঃক্ষরা অ্যাসিনের কোষগুলি থেকে কিন্তু ভিন্ন আকৃতির এবং রঞ্জক পদার্থযুক্ত। এই কোষগুলি হচ্ছে যেহেতু অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো কিন্তু কোনো নালী থাকে না এবং প্রচুর রক্তজাল সমৃদ্ধ, অর্থাৎ সরাসরি এখান থেকে ক্ষরিত হয়ে রক্তে মিশে যায়, অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করে থাকে। এবং অগ্নাশয়ের
যে পুচ্ছ অংশটা রয়েছে সেখানে এই কোষ কিন্তু বেশি থেকে থাকে। অগ্নাশয়ের যে অন্তঃক্ষরা অংশটা রয়েছে সেই অন্তঃক্ষরা অংশ থেকে কিন্তু হরমোন ক্ষরিত হয়ে থাকে। দ্বীপপুঞ্জের যে অভ্যন্তরে প্রধানত 4 প্রকারের কিন্তু ক্ষরণকারী কোষ কিন্তু দেখতে পাওয়া যায়। আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ। আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়, বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হয়, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নামক হরমোন ক্ষরণ হয়, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড কোষ থেকে সাধারণত প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ হয়ে থাকে, যেটি অগ্নাশয় রস ক্ষরণে কিন্তু উদ্দীপিত করে থাকে। আমরা যদি চিত্রটা আর একটু ভালো করে দেখে নিই তাহলে তোমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখো যে অগ্নাশয়টা রয়েছে, সেই অগ্নাশয়ের মাঝখানে কিন্তু একটি নালী রয়েছে এবং এগুলো কতগুলো উপখণ্ডক দেখতে পাচ্ছ, লোবিউল বা উপখণ্ডক। এগুলোকে যদি একটু বড় করে দেখানো হয় তাহলে তোমরা দেখতে পাবে যে মাঝে মাঝে অন্তঃক্ষরা গ্রন্থি এবং এখানে কিন্তু প্যানক্রিয়াটিক এসেনিক বা বহিঃক্ষরা গ্রন্থি কিন্তু রয়েছে। বহিঃক্ষরা গ্রন্থি একাধিক রয়েছে, তারই মাঝে মাঝে কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে, যেটাকে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ বলা হয়ে থাকে। আর এখানে যে গ্রন্থিগুলো দেখতে পাচ্ছ যেগুলো বহিঃক্ষরা গ্রন্থি, সেগুলোকে আমরা প্যানক্রিয়াটিক অ্যাসেনি বলে থাকি। এবং এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে কোষগুলো রয়েছে, এই দ্বীপপুঞ্জ যেগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে আমরা বিভিন্ন ধরনের কোষ আমরা কিন্তু দেখতে পাবো। এই যে ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ রয়েছে, এখানে দেখো তোমরা রয়েছে বিটা কোষ, এখানে রয়েছে আলফা কোষ, এখানে রয়েছে ডেল্টা কোষ এবং এইখানে যেটা রয়েছে প্যানক্রিয়াটিক অ্যাসেনি। এটা কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের যে উৎসেচক গুলো রয়েছে, প্যানক্রিয়াটিক লাইপেজ, তারপর হচ্ছে তোমার ইরেপসিন, এই সমস্ত গুলো কিন্তু বা প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, এই সমস্ত উৎসেচক কিন্তু ক্ষরণ করে থাকে। এটা হচ্ছে অগ্নাশয়ের প্রস্থচ্ছেদ। এটা তোমরা ভালো করে দেখবে, অনেক তোমাদের পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমরা আসছি অগ্নাশয়ের কাজ। অগ্নাশয়ের কাজ হচ্ছে প্রধানত দুটো, উৎসেচক ক্ষরণ এবং হরমোন ক্ষরণ। অগ্নাশয়ের যে বহিঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন ধরনের উৎসেচক অগ্নাশয়ের রসে সঙ্গে মিশ্রিত হয়ে ডিওডিনাম বা গ্রহণীতে প্রবেশ করে থাকে, যে অ্যাম্পুলা অফ ভাটার বলে যে অঞ্চলটা রয়েছে সেইখানে। এই রসে প্রোটিন পরিপাক, এই কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচক যেমন প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, প্রোটিন পরিপাককারী উৎসেচক ট্রিপসিন এবং ফ্যাট পরিপাককারী উৎসেচক বা লাইপোলাইটিক উৎসেচক প্যানক্রিয়াটিক লাইপেজ যেগুলো থেকে থাকে এবং এইগুলো যথাক্রমে শর্করা, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে থাকে। হরমোন ক্ষরণ, অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলো থেকে কিন্তু ইনসুলিন বিটা কোষ থেকে ক্ষরিত হয়, গ্লুকাগন আলফা কোষ থেকে ক্ষরিত হয়, সোমাটোস্ট্যাটিন ডেল্টা কোষ থেকে ক্ষরিত হয়ে থাকে এবং এই হরমোনগুলোর মধ্যে বিশেষ করে ইনসুলিন এবং গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে থাকে। এরপরে আমরা আসছি পাক গ্রন্থি। যদি ছবিটা দেখি তাহলে আরো তোমাদের ভালো হয়ে যাবে। এটা হচ্ছে পাকস্থলীর অন্তর্গাত্র এবং পাকস্থলীর অন্তর্গাত্রে দেখো একটা সরু ছিদ্র রয়েছে, সেই ছিদ্রের মধ্যে সরু নলাকার যে গ্রন্থিগুলো থেকে থাকে এগুলোকে আমরা সাধারণত পাক গ্রন্থি বলে থাকি। অর্থাৎ পাকস্থলীর মিউকাস স্তরে যে সরু নলাকার গ্রন্থি থাকে তাদের আমরা পাক গ্রন্থি বলে থাকি। প্রত্যেকটা পাক গ্রন্থি একটি করে সরু ছিদ্র দ্বারা পাকস্থলীর যে অন্তর্গাত্র রয়েছে সেখানে মুক্ত হয়। অর্থাৎ পাক গ্রন্থি থেকে ক্ষরিত যে পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ছিদ্র দিয়ে, নালী থেকে তারপরে এই ছিদ্র দিয়ে কিন্তু পাকস্থলীর এর গাত্রে কিন্তু মুক্ত হয়। এতে বিভিন্ন ধরনের গ্রন্থি কোষ থেকে থাকে। এগুলো হচ্ছে কি মিউকাস কোষ, তোমরা দেখতে পাচ্ছ যেটা মিউকাস ক্ষরণ করে থাকে। চিপ বা পেপটিক কোষ রয়েছে, চিপ বা পেপটিক কোষ। এই চিপ বা পেপটিক কোষ পেপসিনোজেন বা গ্যাস্ট্রিক লাইপেজ ক্ষরণ করে থাকে। প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ, সেটা হচ্ছে প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ রয়েছে এবং এই কোষ কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড ও ইন্ট্রিনজিক ফ্যাক্টর ক্ষরণ করে থাকে। আর্জেন্টাফিন কোষ বা আমরা ইসি কোষ বলে থাকি, এন্টারো এন্ডোক্রাইন কোষ, সেগুলো সেরোটোনিন হিস্টামিন ক্ষরণ করে থাকে। ডি কোষ ডেল্টা কোষ আমরা বলি, সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরণ করে থাকে। জি কোষ গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করে থাকে। কার্ডিয়াক ও পাইরোলিক গ্রন্থি, অর্থাৎ কার্ডিয়াকের যে প্রাচীর এবং পাইরোলিকের যে প্রাচীর রয়েছে, গাত্র রয়েছে, সেখানে গ্রন্থিগুলো থাকতে দেখা যায়। এরা কারিও মিউকাস ক্ষরণ করে থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আর্জেন্টাফিন কোষ বা এন্টারো এন্ডোক্রাইন কোষ এবং গ্যাস্ট্রিক কোষ রয়েছে এইখানে।
চলো আমরা আর একটু বড় করে একটা দেখে নিই। এখানে তোমরা দেখতে পাবে যে মিউকাস কোষ, যেটা মিউকাস ক্ষরণ করছে এবং বাইকার্বনেট ক্ষরণ করে থাকে। প্যারাইটাল কোষ বা অক্সেন্টিক কোষ, যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ইন্ট্রিনজিক ফ্যাক্টর ক্ষরণ করে থাকে। এন্টারো ক্রোমাফিন লাইক কোষ আমরা বলে থাকি, যেটা ইসিএল কোষ, এটা হিস্টামিন ক্ষরণ করে থাকে। চিপ কোষ বা পেপটিক কোষ যেটা আমরা বলি, সেটা পেপসিনোজেন হরমোন, পেপসিনোজেন উৎসেচক ক্ষরণ করে থাকে এবং গ্যাস্ট্রিক লাইপেজ এই উৎসেচক ক্ষরণ করে থাকে। ডি কোষ ডেল্টা কোষ সোমাটোস্ট্যাটিন হরমোন করে থাকে। জি কোষ এটা রয়েছে বা গ্যাস্ট্রিন কোষ, এটা গ্যাস্ট্রিন হরমোন ক্ষরণ করে। এবং আর্জেন্টাফিন কোষ বা এন্টারো এন্ডোক্রাইন কোষ, এটাকে আমরা ইসিএল বলে থাকি, সেটা সেরোটোনিন ক্ষরণ করে থাকে। তাহলে এই পাক গ্রন্থি থেকে এই সমস্ত উৎসেচক এবং হরমোন ক্ষরিত হয়। আবার এক্স কোষ বা পি কোষ রয়েছে, সেটা হচ্ছে ঘ্রিলিন হরমোন ক্ষরণ করে থাকে। এরপর আমরা আসছি যে আন্ত্রিক গ্রন্থির যে গঠন এবং কাজ রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ক্ষুদ্রান্তের যে অন্তর্গাত্র রয়েছে, সেই অন্তর্গাত্রে মিউকাস স্তরে অসংখ্য নলাকার গ্রন্থি কিন্তু থাকতে দেখা যায়, যেগুলো ভিলাইয়ের মাঝখানে কিন্তু ভিলাইয়ের খাঁজে বা মাঝখানে কিন্তু এগুলো অবস্থান করে থাকে। ভিলাইয়ের একদম নিচের দিকে খাঁজে এগুলো অবস্থান করে থাকে। এদেরকে আমরা আন্ত্রিক গ্রন্থি বা লিভার কোণের গ্রন্থি বলা হয়। আন্ত্রিক গ্রন্থির গঠন: ক্ষুদ্রান্তের অন্তর্গত মিউকাস স্তরে ভিলাইয়ের খাঁজে অসংখ্য নলাকার যে আন্ত্রিক গ্রন্থি থেকে থাকে, সেই আন্ত্রিক গ্রন্থিগুলোকে আমরা লিভার কোণের গ্রন্থিও বলে থাকি। এবং এই গ্রন্থিগুলি কিন্তু সরু নলের মতো, এবং সরু গ্রন্থির উপরে যে সরু নলের মতো অংশগুলো থেকে থাকে সেটাকে আমরা লিভার কোণের ক্রিপ্ট বলে থাকি। এগুলি আন্ত্রিক গাত্রে ক্ষুদ্র ছিদ্রের মাধ্যমে কিন্তু মুক্ত হয়, অর্থাৎ এখান থেকে ঘরিত পদার্থ ও ক্ষুদ্রান্তে মুক্ত হয়ে থাকে। ডিওডিনামের সাব মিউকাস স্তরে ব্রুনার গ্রন্থি থাকতে দেখা যায়, এগুলো ক্ষারীয় শ্লেষ্মা ক্ষরণ করে থাকে। ব্রুনার গ্রন্থি নিঃসৃত রস কিন্তু নালীর মাধ্যমে আন্ত্রিক গ্রন্থি বা লিভার কোণের গ্রন্থিতেই কিন্তু মুক্ত হয়ে থাকে। আন্ত্রিক গ্রন্থিতে বিভিন্ন রকমের গ্রন্থি কোষ দেখতে পাওয়া যায়। লিভার কোণের গ্রন্থি নলাকার গ্রন্থি আন্ত্রিক রস ক্ষরণ করে থাকে। গবলেট কোষ খুবই ইম্পর্টেন্ট, তোমাদের এটা পরীক্ষায় পড়ে। এক কোষী এই গ্রন্থি থেকে মিউকাস ক্ষরিত হয়। ব্রুনার বর্ণিত গ্রন্থি এই গ্রন্থি থেকে ক্ষারীয় মিউকাস ক্ষরিত হয়। প্যানেট কোষ থেকে থাকে, এটা লাইসোজাইম ক্ষরণ করে থাকে, জীবাণু ধ্বংস করতে সাহায্য করে থাকে। আর্জেন্টাফিন কোষ বা এন্টারোএন্ডোক্রাইন কোষ ইসি কোষ সেরোটোনিন ক্ষরণ করে থাকে। এবং কিছু পুনরুৎপাদনকারী কোষ রয়েছে, বিভিন্ন পদার্থ কিন্তু ক্ষরণ করে থাকে। এখানে যদি আমরা একটা আন্ত্রিক গ্রন্থি দেখি, অর্থাৎ ভিলাইকে যদি আমরা প্রস্থচ্ছেদ করে দেখি, তাহলে কিন্তু আমরা আন্ত্রিক গ্রন্থি দেখতে পাবো। এখানে দুটো ভিলাই দেখানো হয়েছে, তার মাঝখানে যে খাঁজের মধ্যে যে গ্রন্থিটা থাকে, এই গ্রন্থিটাকে আমরা বলে থাকি কিন্তু আন্ত্রিক গ্রন্থি, অর্থাৎ এই যে গ্রন্থিটা রয়েছে এটা আন্ত্রিক গ্রন্থি। তো পুরোটাকে আমরা সাধারণত আন্ত্রিক গ্রন্থির আওতাতে নিয়ে আসি। এবং এই আন্ত্রিক গ্রন্থি যেটা রয়েছে, সেই আন্ত্রিক গ্রন্থির নিচের দিকে ব্রুনার গ্রন্থি বা সাব মিউকাস স্তরে ব্রুনার গ্রন্থি থাকতে দেখা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ গবলেট কোষ রয়েছে, মিউকাস ক্ষরণ করে। এপিথেলিয়াল কোষ খুব ইম্পর্টেন্ট, এটা আমরা বলবো, যেটা শোষণ করতে সাহায্য করতে খাদ্যবস্তু, যেটা ক্ষুদ্রান্তের সবচেয়ে বড় কাজ। আর লিভার কোণের ক্রিপ্ট যে নালীর মতো অংশটা রয়েছে, ভিতরে যে গ্রন্থিটা রয়েছে, এটাকে লিভার কোণের গ্রন্থি বা আন্ত্রিক গ্রন্থি বলা হয়। এখানে প্যানেট কোষ রয়েছে, লাইসোজাইম ক্ষরণ করে, এবং আর্জেন্টাফিন কোষ রয়েছে, যেটা সেরোটোনিন ক্ষরণ করে থাকে। আমরা পরের একটা ছবিতে চলে যাই, আর ভালো করে বুঝতে পারবে। এখানে ক্ষুদ্রান্তের ভিতরের অংশটাকে প্রস্থচ্ছেদ করে দেখানো হয়েছে। এই যে অংশগুলো রয়েছে, এগুলো কিন্তু আন্ত্রিক গ্রন্থি, এই যে লিভার কোণের গ্রন্থি বা আন্ত্রিক গ্রন্থি বলা হয়। এবং এখানে সাব মিউকাস স্তরে কিন্তু ব্রুনার গ্রন্থি থাকতে দেখা যায়। এবং এই একটা গ্রন্থিকে বড় করে দেখানো হয়েছে। এখানে গবলেট কোষ রয়েছে, শোষক কোষ রয়েছে, আর্জেন্টাফিন কোষ রয়েছে, পুনরুৎপাদন কোষ রয়েছে, প্যানেট কোষ কিন্তু রয়েছে। এবং এই যে নালীর মতো অংশটা রয়েছে, এটাকে লিভার কোণের নালী বা লিভার কোণের ক্রিপ্ট বলা হয়ে থাকে। এটা পুরোটা কিন্তু আন্ত্রিক গ্রন্থির মধ্যে পড়ে। এরপরে আমরা আসছি আন্ত্রিক গ্রন্থির কাজ। আন্ত্রিক গ্রন্থির প্রধান কাজ হচ্ছে, যেটা আমরা বলবো, যে উৎসেচক ক্ষরণ। এই গ্রন্থি থেকে বিভিন্ন প্রকারের পাচক উৎসেচক ক্ষরিত হয়ে থাকে, বিভিন্ন প্রকারের খাদ্যবস্তুকে যেগুলো পরিপাক বা পাচন করতে সাহায্য করে থাকে। যেমন আন্ত্রিক অ্যামাইলেজ রয়েছে, ইরেপসিন রয়েছে, অ্যামিনোপেপটিডেজ রয়েছে, নিউক্লিওটাইড রয়েছে, আন্ত্রিক লাইপেজ রয়েছে। মিউকাস ক্ষরণ, এই গ্রন্থির বিশেষ করে গ্রন্থির অন্তর্গত যে ব্রুনার গ্রন্থি রয়েছে, সেখানে কিন্তু ক্ষারীয় মিউকাস মিশ্রিত হয়ে থাকে, যেটা পাকস্থলীর আম্লিক খাদ্যকে প্রশমিত করে থাকে। তাছাড়া যে গবলেট কোষ রয়েছে, সেখানেও কিন্তু মিউকাস ক্ষরিত হয়, এবং এই মিউকাস অন্ত্রকে পিচ্ছিল করতে সাহায্য করে থাকে। হরমোন ক্ষরণ, ক্ষুদ্রান্তের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সেরোটোনিন, কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিন,
তারপরে ভিলিকাইনিন, এই সমস্ত হরমোন কিন্তু খরিত হয়ে থাকে। জীবাণু ধ্বংস, আন্তরিক গ্রন্থির যে প্যানেট কোষ রয়েছে সেখানে লাইসোজাইম খরিত হয়, যেগুলি জীবাণু ধ্বংস করতে সাহায্য করে থাকে। এরপরে আমরা আসছি একটা অন্য বিষয় যেটা তোমাদের একটু জেনে রাখা উচিত, পেরিস্টালসিস কাকে বলা হয় বা পেরিস্টালসিস চলন কাকে বলা হয়। যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় পৌষ্টিক নালীর গাত্রের পেশির পর্যায়ক্রমী সংকোচন ও প্রসারণের ফলে খাদ্যবস্তু পৌষ্টিক নালীর এর ভিতরে সামনের দিকে অগ্রসর হয় তাকে পেরিস্টালসিস বা পেরিস্টালসিস চলন বলা হয়ে থাকে। সাধারণত এর ফলে একমুখী গতি তৈরি হয়। খাদ্যবস্তু বিশেষ করে যেটা বোলাস আমরা বলে থাকি, মুখগহ্বর থেকে অন্নান্যের মধ্য দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত থেকে অবশেষে বৃহদান্তে প্রবেশ করে থাকে। এবং পাশে যদি উল্টো দিকে মুভমেন্ট হয়ে থাকে এটা, তাহলে কিন্তু আমাদের বমি হতে দেখা যায় পাকস্থলী থেকে, সেটা পেরিস্টালসিস মুভমেন্টের বিপরীত মুভমেন্ট আমরা বলে থাকি। এবং পেরিস্টালসিস হচ্ছে একটি রেডিয়াল সিমেট্রিক্যাল পেশিবহুল আন্দোলন যা উপকরণগুলি বংশ বিস্তারের জন্য বিশেষ করে দায়ী। সাধারণত গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে ট্রাক্ট রয়েছে তার খাদ্যনালীতে এগুলো বেশি দেখা যায় এবং মুখ থেকে পেটের খাবার একটি বল চালিত করে থাকে বা বোলাস চালিত করে থাকে। এবং খাদ্যনালীর প্রাচীরে যে বৃত্তাকার পেশিগুলো রয়েছে এদের সংকোচনের ফলেই কিন্তু পেরিস্টালসিস আন্দোলন হতে দেখা যায়। এই যে আস্তে আস্তে সংকোচনের ফলে কিন্তু যে বোলাস রয়েছে বা খাদ্য বল যেটা রয়েছে, খাবারের যে একটা বল রয়েছে সেই বলটা কিন্তু ধীরে 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 সামনের দিকে অগ্রসর হতে দেখা যায়। পেরিস্টালসিস সাধারণ বিভিন্ন গ্রাসনালীতে যে পেরিস্টালসিস হয় গ্রাসনালী পেরিস্টালিক, পাকস্থলীতে যে পেরিস্টালসিস হয় পাকস্থলী পেরিস্টালসিস, ক্ষুদ্রান্তের মধ্যে যে পেরিস্টালসিস ক্ষুদ্রান্তের পেরিস্টালসিস, এবং বৃহদন্তের মধ্যে যে পেরিস্টালসিস হয় বৃহদন্তের পেরিস্টালসিস, এবং মূত্রনালীর মধ্যে যে পেরিস্টালসিস হয় এই মূত্রনালীর পেরিস্টালসিস বলা হয় থাকে। এখানে তোমরা পেরিস্টালসিস চলো তোমরা ভালো করে এটা দেখতে পাচ্ছ। এটা গ্রাসনালীর, এটা হচ্ছে কিন্তু অন্ত্র মধ্যে পেরিস্টালসিস চলন দেখানো হয়েছে তোমাদের এই ছবিটাতে। কিছু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল যে হরমোন অর্থাৎ জিআই ট্রাক্টের মধ্যে যে হরমোন রয়েছে সেই হরমোনগুলো এখানে দিলাম, যদি এটা তোমাদের সিলেবাসের বাইরে তবে এগুলো একটু দেখে রাখতে পারো, এগুলো অনেক সময় এমসিকিউতে দিয়ে থাকে। গ্যাস্ট্রিন যেটা গ্যাস্ট্রিক এন্ট্রাম এবং ডুওডেনামের জি কোষ থেকে উৎপন্ন হয়ে থাকে। গ্রেলিন সাধারণত গ্যাস্ট্রিক কোষের পি কোষ বা এ কোষ থেকে উৎপন্ন হয়ে থাকে। কোলেসিস্টোকাইনিন ডিউডেনাম জিওজেনামের আই কোষ থেকে মিশ্রিত হয়ে থাকে। এগুলো একটু তোমরা দেখে নেবে, দেখে নিয়ে যদি তোমাদের মনে হয় তাহলে এটাকে না করলেও হয়। আমরা যে পাক গ্রন্থির যে বর্ণনাগুলো সে বর্ণনাগুলো এখানে আমি সমাপ্ত করলাম। তোমরা ভালো করে পড়বে, তোমাদের অবশ্যই এটা কাজে লাগবে এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে তোমাদের কিন্তু সাহায্য করবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে। এখানেই শেষ করছি।